powered by One Feather Entertainment. আমাদের জীবনটা অনেকটা বড়, একটা একঘেয়ে রুটিন, হতাশা, অবজ্ঞায় ভরা জীবনে আমরা প্রতিটা মানুষ প্রতিটা দিন একটু বেঁচে থাকার রসদ খুঁজে মরছি। কারো কাছে সেই রসদ মানে অর্থ, আবার কারো কাছে তার শখগুলো, আবার কারো কাছে সেই বেঁচে থাকার রসদ হয়তো মাত্র একটা ডাক গাড়ি। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই টক থিয়েটারের নতুন একটি এপিসোডে। আজ আপনারা শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ডাক গাড়ি। গল্প পাঠে আমি সৌপ্তিক মল্লিক, রাধার চরিত্রে পিয়ালি মুখার্জি এবং অন্যান্য চরিত্রে দীপ্ত, সৌপ্তিক এবং পিয়ালি। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প ডাক গাড়ি। এক সময় রাধা ভাবে কোথাও বেরিয়ে আসতে পারলে ভালো হতো। আজ 6 বছরের মধ্যে সে একটা দুর্গা প্রতিমার মুখ পর্যন্ত দেখেনি। এ গাঁয়ে সবাই গরিব, দুর্গোৎসব তো দূরের কথা, তেমন একটা জাঁকের কোজাগরি লক্ষ্মী পুজো পর্যন্ত হয় না। অবশ্য এ গাঁয়েরই সে মেয়ে। এই অবস্থার মধ্যেই সে মানুষ হয়েছে। ছোটবেলায় সে ভাবত সব জায়গায় বুঝি এই রকম ব্যাপার, কিন্তু বিয়ের পর বাসুদেবপুরে গিয়ে রাধা প্রথম বুঝল তাদের গাঁয়ের অবস্থা অতিহীন। গরিব আর বড়লোকের তফাৎ কি ততদিনে বুঝল। বাসুদেবপুর এমন কিছু শহর বাজার জায়গা নয়, যদিও গঙ্গার ধারে একখানা বর্ধিষ্ণু গ্রাম, এই পর্যন্তই। সেখানে মুস্তফিরা বড়লোক। এমন পুজো নেই যে তাদের বাড়িতে হতো না। দুর্গোৎসব বলো, শ্যামা পূজা বলো, জগদ্ধাত্রী পূজা বলো, এমনকি রথ পর্যন্ত। বছর 3 বড়ই আনন্দে কেটেছিল সব দিক দিয়েই। তারপর তার স্বামী মারা গেল যকৃতের রোগে। শাশুড়ির সঙ্গে রাধার সম্পর্ক ঠিকঠাক রইল না। দিন কতক দুজনের মধ্যে যেসব বাক্যাবলীর আদান প্রদান চলল তাকে ঠিক সদয় ও ভদ্রবাক্য বলা চলে না। রাধা প্রমাণ করতে ব্যস্ত হল তার বাবা এত দরিদ্র আজও হয়নি যে তাকে এক বেলা এক মুষ্টি আতপ চালের ভাত দিয়ে পুষতে পারবেন না। ফলে একদিন একটি মাত্র পুঁটুলি সম্বল করে রাধা তার ছোট ভাইয়ের সঙ্গে বাপের বাড়ি এসে পৌঁছল। ভাইটিকে সেই পত্র লিখে এনেছিল। তার তোরঙ্গ ও ক্যাশ বাক্স শাশুড়ি আটকে রাখলেন। তারপর 6 বছর কেটে গিয়েছে। সেই যে বিধবা হয়ে বাপের বাড়ি এসে ঢুকেছে রাধা, আর সে এ গ্রাম থেকে বের হয়নি। এই 6 বছরে অনেক কিছু ঘটে গেল তাদের সংসারে। বাবা লেখাপড়া ভালো জানেন না। বিশ্বাসদের পাটের আড়তে কাজ করে সামান্য যে কটা টাকা পেতেন, বাবার সেই চাকরিটা চলে গেল। রাধার ছোট একটা ভাই মারা গেল। তার বাবা বাত হয়ে কিছুদিন শয্যাগত থাকলেন। বাবার সঙ্গে মায়ের মনোমালিন্যের সূত্রপাত হল। ক্রমে উভয়ের মধ্যে সামান্য কথায় ঝগড়া বিবাদ হতে লাগল। জমিদার নালিশ করে তাদের বড় জমা ক্রোক করে নিল, ইত্যাদি ইত্যাদি। একঘেয়ে হয়ে পড়েছিল দিনগুলো। সেই সংসারের কাজ, সেই গরুর সেবা, সেই রাঁধা বাড়া, বাবার হাতে পায়ে তেল মালিশ করা, মায়ের দোক্তার পাতা পুড়িয়ে তামাক তৈরি করা, কলের মতো একটানা একঘেয়ে ভাবে চলছে দিনের পর দিন, মাসের পর মাস। আজ সকালে যখন ডোবার ধারে বাসন মাজতে বসল রাধা, সে ভাবছিল একবার কোথাও যদি বেরিয়ে আসা যেত। ছোট ডোবাটা, চারিপাড়ে বড় বড় গাছের ছায়ায় ঝুপসি অন্ধকার হয়ে আছে। দুপুর বেলাতেও রোদ পড়ে না। এইটুকু তো ডোবা, এর আবার চারদিকে 4টে ঘাট, বাঁধানো নয়, কাঁচা ঘাট।
দক্ষিণ দিকের জামতলায় জেলে পাড়ার ঘাট, পশ্চিম পাড়ের বেলতলায় নাপিতদের ঘাট, পূব দিকে বামুন পাড়ার ঘাট, উত্তর পাড়ে যাদের জমিতে ডোবাটা তাঁদের ঘাট। তারাও ব্রাহ্মণ, নিজেদের জন্য একটা ঘাট আলাদা রেখেছেন, কাউকে সেই ঘাটে যেতে দেন না। সেই বাড়িরই সুবি, ভালো নাম সুবিনীতা, তাদের ঘাটে চায়ের পাত্র ধুতে নামল। গাঁয়ের মধ্যে ওরা ওরই মধ্যে একটু শৌখিন, চা খাওয়ার অভ্যাস রাখে। সুবি কিছুদিন কলকাতায় কাকার বাসায় থেকে পড়ত। ক্লাস 8 পর্যন্ত পড়ে পড়া ছেড়ে দিয়ে আজ বছরখানেক বাড়িতে বসে আছে। গ্রামের মেয়েদের মধ্যে তার প্রভাব ও প্রতিপত্তি খুবই বেশি, কারণ গ্রামের মধ্যে সেই একমাত্র মেয়ে যে স্কুলের মুখ দেখেছে, তাও আবার কলকাতায়। সুবি দেখতে মোটামুটি ভালোই, রং উজ্জ্বল শ্যাম, বড় বড় চোখ, এক রাশ কোঁকড়া কোঁকড়া চুল, সর্বদা ফিটফাট হয়ে থাকে, একটু চালবাজ। 16 বছর বয়স, বিয়ের চেষ্টা চলছে। রাধা সুবি বলতে অজ্ঞান, কিন্তু সুবি তাকে বড় একটা আমল দেয় না। গরিব ঘরের মেয়ে, 22-23 বছর বয়স, তার ওপর বিধবা এবং লেখাপড়াও তেমন কিছু জানে না। এই অবস্থায় রাধা কি করে আশা করতে পারে যে সে কলকাতার স্কুলের ক্লাস 8 পর্যন্ত পড়া মেয়ে সুবীর অন্তরঙ্গ মণ্ডলীতে স্থান পাবে? সে পারে না, বা সে আশা করা তার উচিত নয়। সুবিকে জলে নামতে দেখে রাধার মুখ ঠিক আগ্রহে ও আশায় উজ্জ্বল দেখালো। সে বলল, ও সুবি ভাই, তোদের চা খাওয়া হলো? সুবি কচুর ঝাড়ের গোড়া থেকে চায়ের পেয়ালা নিয়ে জল বুলোতে বুলোতে বলল, হয়নি, মার তো আজ সোমবার, মা খাবে না, শুধু আমি আর যদু। তাড়াতাড়ি নেই, এইবার গিয়ে জল চড়াবো। সুবি নিজে থেকে কোনো কথা বড় একটা রাধার সঙ্গে বলে না, তবে রাধা যে কথা জিজ্ঞাসা করে ভদ্রভাবে তার উত্তর দেয়। রাধা জানে সুবি সাংসারিক কথাবার্তা বলতে ভালোবাসে না। পড়াশোনা, গান, ফিল্ম, কবিতা প্রভৃতি তার কথাবার্তার বিষয়। কলকাতায় থেকে তার রুচি বদলে গিয়েছে। রাধা তার মন জুগিয়ে চলার চেষ্টায় বলল, কাল সন্ধ্যাবেলা তুই এলি না ভাই? আমি কতক্ষণ বসে বসে একটা কবিতা মুখে মুখে পড়লাম জানিস। তোকে আজ শোনাবো দুপুরে। কি কবিতা গো? আসিস এখন না, শোনাবো। মুখস্থ নেই রে ভাই। সুবি কোনো আগ্রহ দেখালো না, শুধু বলল, দুপুরে মা কাঁথা সেলাই করবে, আমাকে কাছে বসে ছুঁচে সুতো পড়াতে হবে, আমার যাওয়া তো হবে না। ও সুবি, সেই গানখানা একটু গান। আরে সুবি চায়ের পাত্রগুলি হাতে নিয়ে চলে যেতে উদ্যত অবস্থায় বলল, এখন সময় নেই, অনেক কাজ, চলি আমি। রাধা অতি করুণ মিনতির সুরে বলল, গা না ভাই, দুটো লাইন গা, এত করে বলছি। বলতে ভুলে গিয়েছি, পাড়া গাঁয়ের মেয়ের তুলনায় সুবি গান গাইতে পারে মন্দ নয়। কলকাতায় থাকবার সময় নিধুদার কাছে সে অনেক গান শিখেছিল। নিধুদা তার কাকিমার পিস্তুত ভাইয়ের ছেলে, কলেজে পড়ে, বেশ গান গাইতে পারে, চেহারাও ভালো। সুবিকে দিন কতক সে গান শেখাতে ঘন ঘন আসত। সুবি গুনগুন করে মাত্র 2 কলি শোনালো। যৌবন সরসিনী রে মিলন শত দল, কোন চঞ্চল বন্যায় টলমল টলমল। ঠিক এই সময় নাপিতদের ঘাটে নাপিত বউ এক কাঁড়ি বাসন নিয়ে মাজতে আসলো। নাপিত বউ শ্যামবর্ণ, বয়স 19-20, খুব সুন্দর নিটোল গড়ন, স্বাস্থ্যবতী, মুখশ্রীর মধ্যে একটা সুলভ ও সহজ সৌন্দর্য আছে। অর্থাৎ যে স্ত্রীটা এই বয়সেই থাকে, 5 বছর পরে যার আর বিশেষ কিছু অস্তিত্ব থাকবে না। কিন্তু এখন যখন সেটা আছে, তখন খুব জমকালোভাবেই আসর মাতিয়ে রেখেছে। নাপিত বউ সুবিকে প্রায় পুজো করে থাকে মনে মনে। তার জীবনে এমন মেয়ে সে দেখেনি, অমন রূপ,
অমন কথাবার্তা, অমন লেখাপড়া, অমন গান, সব দিক দিয়েই সুবি নাপিত বউয়ের মন হরণ করে নিয়েছে। যে পাড়া গায়ে নাপিত বউয়ের বাপের বাড়ি, সেই গায়ে এমন একটি মেয়ের কল্পনাও করা শক্ত। তার সঙ্গে আলাপ পরিচয়ের সুযোগ পেয়ে সে ধন্য হয়ে গিয়েছে। নাপিত বউ আঁচলের চাবিটা শক্ত করে গেরো দিতে দিতে সুবির দিকে প্রশংসমান দৃষ্টিতে চেয়ে গান শুনতে লাগলো। বলল, ভারী চমৎকার গলা দিদিমণি আপনার, এমন গলা কখনো শুনিনি। গানটা কি গো? সুবি পদগুলি আবৃত্তি করে গানটি বলে চলে গেল। নাপিত বউ গানের ভাষা বিন্দু বিসর্গও বুঝল না। সুবির মন জোগাবার জন্য এক মনে শোনবার ভান করে মাঝে মাঝে ঘাড় নাড়তে লাগল। সুবি ভাবছিল, এ বড়বড়দের গান শুনিয়ে লাভ কি? আজকাল তার গলা সত্যিই ভালো হয়েছে। নিধুতা যদি শুনত। আর কলকাতায় যাওয়া হবে না। নিধুদার সঙ্গে দেখাও আর হবে না। তার বিয়ের সম্বন্ধ খোঁজা চলছে। স্কুল ছাড়িয়ে এনে বাড়িতে রাখা হয়েছে। বয়স 16 ছাড়াতে চলল কি না। আর বাড়ির বাইরে যাওয়ার হুকুম নেই। কলকাতা, চিত্রা, রূপবাণী, কেতকী, শোভা, নিধুদা, সব স্বপ্ন। এ জন্মের মতন সব ফুরিয়েছে। সোনার স্বপ্ন ভেঙে গিয়েছে। আশ্চর্য নয় যে 23 বছরের বিধবা রাধার ঘনিষ্ঠতা তার ভালো লাগে না। নাপিত বউ তার পায়ের তলায় পোষা কুকুরের মতো পড়ে থাকে। কোনো রকমে সহ্য করে থাকতে হয়। ঝি চাকরকেও তো লোকে সহ্য করে। রাধা বলল, ভাই সুবি, তোর গলাখানা যদি একবার পেতাম রে, ভারী হিংসে হয় জানিস। সুবি নাপিত বউয়ের খোসামত ও রাধার গায়ে পড়ে আলাপ জমানোর চেষ্টা ঠেলে ফেলে চায়ের পাত্র নিয়ে চলে গেল। সে মরছে নিজের জ্বালায়। এমন সময় এসব ন্যাকা ন্যাকা কথা তার কি ভালো লাগে? জেলেপাড়ার ঘাটে ছিপছিপে ফর্সা থান পড়া জেলে বউ কাপড় কাচতে নামল। রাধা বলল, ও রামুর মা, রামুর কোনো খবর পেলে? জেলে বউ বলল, কোথায় দিদি টাকলুন? আজ 5 মাস চলে গেছে, একখানা পত্তর নয়, টাকা পাঠানো তো চুল হয়ে যাক, আর টাকা তাকে পাঠাতে হবে না। আমি ধান ভেঙে খাড় কেচে গতর কাটিয়ে যেমন চালাচ্ছি, এমনি চালিয়ে যেতে পারলে বাঁচি। ছেলের রোজগার খেতে চাইলে সে ভালো থাকুক, নিজের খরচ নিজে করুক, তাতেই আমি খুশি। কিন্তু বলো তো দিদি টাকরুন, একখানা চিঠি নেই, আজ তার 5 মাস, আমি কি করে ঘরে থাকি? রামু লালমনির হাটে রেলে কি একটা চাকরি পেয়ে গিয়েছে। মাকে একবার 5 টাকা পাঠিয়েছিল। তারপর এখন লেখে যে সামান্য মাইনেতে তার কুলোয় না। মাকে এখন আর টাকা পাঠাতে পারবে না। মা যেন কষ্ট করে পুজো পর্যন্ত কোনো রকমে চালিয়ে নেয়। ছেলের কষ্ট হবার ভয়ে মাও আর টাকা চায় না, কষ্টে সৃষ্টেই চালায়। রাধার জেলে বউকে বড় ভালো লাগে। এমন ধরনের মেয়ে এই গ্রামে ব্রাহ্মণ কায়স্থের ঘরেও নেই। এত সুন্দর মন ওর, পরের উপকারে প্রাণ ঢালিয়ে দিতে এমন লোক সত্যিই গায়ে আর নেই। শুধু রাধাদের বলে নয়, লোকের চিড়ে কুটতে জেলে বউ, ধান ভানতে জেলে বউ, যাদের বাড়িতে পুরুষ মানুষেরা বিদেশে থাকে, শুধু বাড়িতে মেয়েরা আছে, এক রোজ দূরবর্তী বাজার থেকে তাদের হাট বাজার করে দিতে জেলে বউ, কুটুম বাড়িতে তত্ত্বাবাস পাঠাতে কিংবা নববিবাহিতা মেয়ের সঙ্গে শ্বশুর বাড়ি যেতে জেলে বউ। জেলে বউ না হলে এ গাঁয়ের লোকের চলে না। অথচ এই সবের জন্য জেলে বউ কারও কাছে একটি পয়সা প্রত্যাশা করে না। পাড়ার 5 জনের বিনি পয়সায় বেগার খেটে বেড়ানোই তার অভ্যাস। গত জ্যৈষ্ঠ মাসে রাধার মনে আছে, আম বাগানের পথ দিয়ে সে ঘাটে যাচ্ছে। জেলে বউ আম কুড়োচ্ছে বাগানে। রাধা বলল, রামুর মা, আম কুড়োচ্ছ? দেখি দেখি কোন কোন গাছের। ও, গুয়োথলির আম পেয়েছো যে দেখছি। ও বাবা, এ তো বড় একটা পাওয়া যায় না। আমি কত খুঁজি, একটাও পাইনি একদিনও। তোমার ভাগ্যি ভালো,
ভারী মোটা শক্ত আম, তলায় পড়েই না। অত মিষ্টি গাছের আম আর পাওয়া অত শক্ত, মাত্র 3টি আম পেয়েছিল জেলে বউ। অমনি হাসি মুখে বলল, তা নিয়ে যান দিদি টাকলুন, আম কটা আপনি সেবা করবেন, দয়া করে নিয়ে যান আপনি। জেলে বউয়ের গুণ আছে, অত সহজে ত্যাগ স্বীকার করতে ওর জুড়ি নাই এই গায়ে। রাধা আম নিয়েছিল এই জন্যে যে না নিলে জেলে বউ ভাববে ছোট জাতের দান বলে ব্রাহ্মণের মেয়ে সকালবেলা গ্রহণ করল না। নিয়ে সে ভাবল, যদি এ গায়ে হাঙ্গামা পোয়াতে হতো তাহলে জেলে বউয়ের আপন পর জ্ঞান থাকত। রাধা বলল, জেলে বউ, আমার সঙ্গে একবার শ্বশুরবাড়ি চলো না। অনেক দিন কোথাও বেরুইনি, ভাবছি দিন কত ঘুরে আসি। যান না দিদি টাকলুন, যান। আপনাদের যাবার জায়গা আছে, কেন যাবেন নে? শ্বশুর বাড়ি যানও তো নি অনেক দিন, তারা দেখলে খুশি হবেন। সে বিষয়ে রাধার যথেষ্ট সন্দেহ আছে। শাশুড়ি যে তাকে দুচক্ষে দেখতে পারে না তা রাধার জানতে বাকি নেই। তবুও যেতেই হবে। তোরঙ্গ আর ক্যাশ বাক্সটা সেখানে ছেড়ে আসায় লাভ কি? সেগুলো আনা তো দরকার। অমন ভালো তোরঙ্গটা। পরদিন বাবা মাকে কথাটা বলতেই বাড়িতে একপালা ঝগড়া শুরু হলো। রাধার বাবার আদৌ মত নাই সেখানে মেয়েকে পাঠাতে। রাধার মা কিন্তু রাধার দিকে। দুজনে এই নিয়ে বাঁধল ঘোরতর দ্বন্দ্ব। রাধা বাবাকে বলল, আমি ঘরে আসবো তো বলছি 7 দিনের মধ্যে, নবুকে সঙ্গে নিয়ে যাই। না থাকতে দেয় না দেবে, আশা তো আমার হাতের মুঠোয়। একঘেয়ে হয়ে থাকতে আর ভালো লাগে না গো। রাধার বাবা বললেন, এই অপমান সাত করে কুড়োবার কি দরকার তোর? তারা কি এই 6 বছরের মধ্যে একখানা পত্র দিয়ে খোঁজ নিয়েছে যে তুমি কেমন আছো? অনেক কষ্টে অবশেষে বাবাকে নিমরাজি গোছের করিয়ে ছোট ভাইকে সঙ্গে নিয়ে রাধা আসলো গাংনাপুর স্টেশনে। গাড়ি চাপল। রেলগাড়িতে চেপে রাধার মনে হলো সে মুক্তির স্বাদ পেয়েছে বহুদিন পরে। কেবল বাবা মায়ের একঘেয়ে ঝগড়া অশান্তি, কেবল নাই নাই শুনতে শুনতে তার তরুণ মন অকালে প্রৌঢ়ত্বের দিকে চলে গিয়েছে। সংসারে আলো নেই, বাতাস নেই, এতটুকু আনন্দ নেই। শুধুই শোনো, চাল নেই, কাঠ নেই, একাদশীর আটা কোথা থেকে আসবে, নবুর কাপড় ছিঁড়ে গিয়েছে, নতুন একটা ইজের 6 আনা হলে পাওয়া যায় তা যেন 6টি মোহর। নবুর 5 মাসের স্কুলের মাইনে বাকি, দুবেলা মাস্টারে শাসায়, মুখুজ্জেদের বাড়ির ঠাকুমার দেনার টাকার সুদের তাগাদা, আর বাবার যত মিথ্যে কথা বানিয়ে বলা পাওনাদার বিদায় করতে। আজ যেন সে হাঁপ ছেড়ে বাঁচল। রানাঘাট স্টেশনে গাড়ি বদল করে মুর্শিদাবাদ লাইনের গাড়িতে চাপতে হলো। মুড়াগাছায় নেমে ক্রোশখানেক হেঁটে বিকেল 3টের সময় সে শ্বশুর বাড়িতে গিয়ে পৌঁছল। শাশুড়ি বউকে দেখে বলল,